I just think it's a great idea. Yeah, the idea of declaring it a territory. We have total control over the Strait. কাগজের মানচিত্রের রেখা টেনে যদি সমুদ্র দখল করা যেত তাহলে হয়তো আজ পুরো পৃথিবীর জলভাগই হোয়াইট হাউসের নিয়ন্ত্রণে থাকত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পারস্য উপসাগরের সবচেয়ে সংবেদনশীল জলপথ হরমুজ প্রণালীর একটি ম্যাপ শেয়ার করে তার উপর বড় বড় অক্ষরে লিখে দিলেন নিউ ইউএস টেরিটরি বা আমেরিকার নতুন ভূখণ্ড, তখন বুঝতে হবে ভৌগোলিক বাস্তবতার চেয়ে রাজনৈতিক ফ্যান্টাসি এখন পেন্টাগনে বেশি গুরুত্ব পাচ্ছে। ফেব্রুয়ারির ২০২৬ থেকে শুরু হওয়া সংঘাতের পর আমেরিকার দাবি তাদের নৌ অবরোধ বা নেভাল ব্লকেডের কারণে পারস্য উপসাগরের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ এখন পুরোপুরি ওয়াশিংটনের পকেটে। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পর তেহরান থেকে কোনো সাধারণ কূটনৈতিক প্রতিবাদ আসেনি, এসেছে একটি হিমশীতল পাল্টা জবাব। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করে জানিয়েছেন খুব শিগগিরই হরমুজ প্রণালী দিয়ে তার এই মানসিক বিভ্রম সংশোধন হয়ে যাবে, অথবা আমরাই এই ভ্রম ভাঙিয়ে দেব। তবে প্রশ্ন হল, যুদ্ধে চরম মার খাওয়ার পর কেন হঠাৎ হরমুজকে মার্কিন ভূখণ্ড বলে দাবি করছেন? হরমুজের প্রকৃত নিয়ন্ত্রণ আসলে নির্ধারণ করে কে? ইরানি অ্যান্টিশিপ মিসাইলের ভয়ে হরমুজের ৩০০ কিলোমিটার রেঞ্জের ভেতরে ঢুকতে না পারা নৌবহর নিয়ে কিভাবে ট্রাম্প তার এই নতুন ভূখণ্ড দখল করে রাখবেন? আর সবচেয়ে বড় কথা, ট্রাম্পের এই নতুন ভূখণ্ড দাবি করাটাকেই কেন আমেরিকার জন্য সবচেয়ে বড় গলার কাঁটা বলছেন সামরিক বিশ্লেষকরা? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। প্রথমে আসা যাক সবচেয়ে মৌলিক প্রশ্নটিতে, যে আমেরিকা ফেব্রুয়ারি মাসের সংঘাতকে নিজেদের আধিপত্য প্রমাণ করতে চরমভাবে ব্যর্থ হল। তারা হঠাৎ করেই একটি আন্তর্জাতিক সমুদ্রপথকে নিজেদের ভূখণ্ড বলছে কেন? এর উত্তর লুকিয়ে আছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এবং গ্লোবাল পারসেপশন বা বৈশ্বিক ধারণা নিয়ন্ত্রণের চেষ্টার ভেতরে। ফেব্রুয়ারি ২০২৬-এর সংঘাতের পর পেন্টাগন খুব ভালো করেই বুঝেছিল যে ইরানের মাটিতে সরাসরি সামরিক অভিযান চালানো বা গ্রাউন্ড ইনভেনশন করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই তারা বিশ্বের সামনে নিজেদের সম্মান বাঁচাতে সাগরে একটি নেভাল ব্লকেড বা নৌ অবরোধ তৈরি করে। ডোনাল্ড ট্রাম্পের এই ম্যাপ শেয়ার করাটা হল সেই ফেস সেভিং বা মুখ রক্ষারই একটি চূড়ান্ত রূপ। তিনি মূলত তার দেশের ভোটারদের এবং পশ্চিমা মিত্রদের বোঝাতে চাইছেন যুদ্ধ তারা হারেননি, বরং তারা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথটি দখল করে নিয়েছেন। কিন্তু পলিটিক্যাল স্ট্যান্ড আর গ্রাউন্ড রিয়েলিটির মধ্যে আকাশ পাতাল তফাত। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে মানচিত্রের দাগ টানা হয়তো খুব সহজ, কিন্তু বাস্তবে সেই মানচিত্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আপনাকে হরমুজ প্রণালীর জিওগ্রাফি বা ভৌগোলিক গঠন বুঝতে হবে। হরমুজ প্রণালী কোনো উন্মুক্ত মহাসাগর নয়, এটি হলো পারস্য উপসাগরের মুখের কাছে থাকা একটি অ্যাবসোলুট চেকপয়েন্ট বা সরু গলি। এই প্রণালীর সবচেয়ে সরু অংশটি মাত্র ২১ মাইল বা ৩৪ কিলোমিটার চওড়া। আন্তর্জাতিক শিপিং প্রোটোকল অনুযায়ী বিশাল বাণিজ্যিক জাহাজগুলোকে চলাচলের জন্য এর ভেতরে মাত্র ২ মাইলের একটি নির্দিষ্ট লেন বা চ্যানেল ব্যবহার করতে হয়। আর নেভিগেশন লেনের একপাশে রয়েছে ওমানের মুসান্দাম উপদ্বীপ এবং অন্যদিকে রয়েছে ইরানের দীর্ঘ মূল ভূখণ্ড এবং আবু মুসা, গ্রেটার টুনব ও লেজার টুনবের মতো অত্যন্ত সুরক্ষিত কিছু সামরিক দ্বীপ। সামরিক বিজ্ঞানের ভাষায় এই ধরনের সরু এবং সীমাবদ্ধ জলপথে ব্লু ওয়াটার নেভি বা বিশাল যুদ্ধজাহাজগুলো কোনো কার্যকারিতা থাকে না, বরং এখানে রাজত্ব করে লিটোরাল কমব্যাট বা উপকূলীয় যুদ্ধ কৌশল। আর ঠিক এখানেই আমাদের পরের প্রশ্নের উত্তরটি লুকিয়ে আছে। ট্রাম্প যে জায়গাটিকে নিজেদের ভূখণ্ড বলছেন, সেখানে আমেরিকার যুদ্ধজাহাজগুলোর প্রকৃত অবস্থান কোথায়? সত্যি কথা হলো, আমেরিকার ফিফথ ফ্লিট বা নৌবহরের মূল অংশটি হরমুজ প্রণালীর অন্তত ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। কেন? কারণ পেন্টাগনের অ্যাডমিরালরা জানেন এই প্রণালীর কাছাকাছি যাওয়া মানে নিজেদের যুদ্ধজাহাজগুলোকে ভাসমান টার্গেটে পরিণত করা। ইরানের জাগ্রস পর্বতমালার খাঁজে খাঁজে এবং উপকূলীয় আন্ডারগ্রাউন্ড সাইটগুলোতে হাজার হাজার কাদির, আবু মাহাদি এবং নূর সিরিজের অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল লুকিয়ে রাখা আছে। ফিজিক্সের হিসাব অনুযায়ী এই মিসাইলগুলো ফায়ার করার পর সমুদ্রপৃষ্ঠের মাত্র কয়েক মিটার উপর দিয়ে উড়ে আসে, যাকে বলা হয় সি স্কিমিং। যখন একটি বিশাল মার্কিন ডেস্ট্রয়ার বা এয়ারক্রাফট ক্যারিয়ার হরমুজের সরু গলিতে প্রবেশ করবে, তখন পৃথিবীর বক্রতার কারণে আমেরিকার রাডার হরাইজন বা দৃষ্টিসীমা কমে যায়। ফলে উপকূল থেকে ফায়ার করা একটি সি স্কিমিং মিসাইল ট্র্যাক করে তা ধ্বংস করা আমেরিকার $1 বিলিয়ন এজিস রাডার সিস্টেম সময় পাবে মাত্র কয়েক সেকেন্ড।
অর্থাৎ 20,000 টন ওজনের এবং $2 বিলিয়ন মূল্যের একটি মার্কিন রণতরীকে অকেজো করতে ইরানের মাত্র কয়েক হাজার ডলারের একটি অ্যান্টিশিপ মিসাইলই যথেষ্ট। যে নৌবহর ইরানি অ্যান্টিশিপ মিসাইলের ভয়ে হরমুজের 300 কিলোমিটার রেঞ্জে ঢুকতে পারছে না, সেই নৌবহর দিয়ে ট্রাম্প কিভাবে তার নতুন ভূখণ্ড দখল করবেন? কিন্তু ট্রাম্পের এ রাজনৈতিক ফ্যান্টাসি এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় কৌশলগত দায়ভার হয়ে দাঁড়িয়েছে। কেন বিশ্লেষকরা একে আমেরিকার জন্য গলার কাটা বলছেন? কারণ যখন কোনো দেশের প্রেসিডেন্ট একটি আন্তর্জাতিক জলপথকে নিজেদের দেশের মানচিত্রে ঢুকিয়ে নেন, তখন আন্তর্জাতিক আইন এবং মনস্তাত্ত্বিক সমীকরণ অনুযায়ী সে জলপথ দিয়ে চলাচলকারী সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার সম্পূর্ণ দায়ভার স্বয়ংক্রিয়ভাবে সেই প্রেসিডেন্টের ঘাড়েই বর্তায়। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের অন্তত 20% তেল পারাপার হয়। ট্রাম্প এটাকে আমেরিকার ভূখণ্ড বলার মানে হল, এখন যদি এ রুটে কোনো বাণিজ্যিক জাহাজের গায়ে একটি আঁচড়ও লাগে, তবে পুরো বিশ্ব আঙুল তুলবে আমেরিকার দিকে। বিশ্ববাসী বলবে আমেরিকা নিজেদের দাবি করা ভূখণ্ডেই নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ। আর ঠিক এখানেই তেহরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং নীরব চালটি চালাচ্ছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী যখন বলেছেন আমরাই তার এই ভ্রম ভাঙিয়ে দেব, তখন এর মানে এই নয় যে ইরান সরাসরি আমেরিকার যুদ্ধজাহাজে হামলা করবে। ইরান খুব ভালো করে জানে একটি সমুদ্রপথকে নিজেদের দাবি করা খুব সহজ, কিন্তু সেই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন নিরাপদে 20 মিলিয়ন ব্যারেল তেল পারাপার নিশ্চিত করা আমেরিকার পক্ষেও ফিজিক্যালি অসম্ভব। ইরান এখন যা করবে তা হল তারা আমেরিকার সরাসরি সংঘাত এড়িয়ে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলকে চরম মাত্রায় অনিরাপদ করে তুলবে। হয়তো তারা সমুদ্রের পানিতে আনম্যান্ড বা চালকবিহীন স্মার্ট মাইন ছেড়ে দেবে, যা রাডারে ধরা পড়ে না। হয়তো বাণিজ্যিক জাহাজগুলোর নেভিগেশন বা জিপিএস সিস্টেমে সাইবার জ্যামিং করবে, অথবা রাতের অন্ধকারে শত শত ফাস্ট অ্যাটাক স্পিডবোট দিয়ে জাহাজগুলোর সামনে মহড়া দেবে। সামরিক ভাষায় একে বলা হয় A2AD, A2/AD বা অ্যান্টি অ্যাক্সেস বা এরিয়া ডিনায়াল স্ট্র্যাটেজি। এর মাধ্যমে ইরান কোনো গুলি না ছুড়েই আমেরিকার $1 ট্রিলিয়ন নৌ অবরোধকে সাগরের বুকে এক ভাসমান সার্কাসে পরিণত করে দেবে। এর ফলাফল কি হবে? আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো যখন দেখবে হরমুজ প্রণালী আর নিরাপদ নেই, তখন লয়েডস অফ লন্ডনের মতো গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই রুটে চলাচলকারী জাহাজগুলোর ইন্স্যুরেন্স প্রিমিয়াম রাতারাতি কয়েকশো গুণ বাড়িয়ে দেবে। ইন্স্যুরেন্স খরচ বাড়ার সাথে সাথে তেলের সাপ্লাই চেইনে টান পড়বে এবং বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যাবে। আর গ্লোবাল তেলের দাম বাড়লে এর সবচেয়ে বড় এবং মাঝারি ধাক্কাটা খাবে খোদ আমেরিকার অর্থনীতি। পেট্রোল পাম্পে জ্বালানির দাম দ্বিগুণ হয়ে যাবে, পণ্য পরিবহন খরচ বাড়বে এবং আমেরিকার ভেতরে মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করবে। ট্রাম্প যেটাকে নিজের নতুন ভূখণ্ড বলে আমেরিকান ভোটারদের কাছে হিরো সাজতে চেয়েছিলেন, সেই ভূখণ্ডই তার নিজ দেশের সাধারণ মানুষের পকেট খালি করতে শুরু করবে। আমেরিকা এখন এমন এক কৌশলগত অন্তর্গলিতে বা স্ট্র্যাটেজিক ডেড এন্ডে আটকে গেছে, যেখান থেকে বের হওয়ার কোনো সহজ উপায় পেন্টাগনের নেই। তারা না পারছে হরমুজের ভেতরে ঢুকে সরাসরি নিয়ন্ত্রণ নিতে, না পারছে নৌ অবরোধ তুলে নিয়ে আন্তর্জাতিক বিশ্বের সামনে নিজেদের পরাজয় মেনে নিতে। পশ্চিমা নৌশক্তির এই যে দম্ভ শত শত বছর ধরে টিকে ছিল, তা আজ একটিমাত্র সরু জলপথে এসে থমকে দাঁড়িয়েছে। ইতিহাস সাক্ষী আছে, সামরিক বাস্তবতা এবং ভৌগোলিক সমীকরণ কখনোই সোশ্যাল মিডিয়ার পোস্টে পরিবর্তন হয় না। আমেরিকা কি নিজেদের এই রাজনৈতিক ইগো ধরে রাখতে গিয়ে হরমুজ প্রণালীকে একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত করবে, নাকি তেহরানের এই সাইকোলজিক্যাল এবং ইকোনমিক ডিটারেন্সের কাছে চরম অপমানিত হয়ে নীরবে পিছু হটতে বাধ্য হবে? এই রুদ্ধশ্বাস ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে আপনার তীক্ষ্ণ বিশ্লেষণ আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আন্তর্জাতিক রাজনীতির এমন গভীর এবং লজিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সমীকরণ নিয়ে। ভালো থাকবেন।